দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার প্রতিদিনের আয়োজন কি খবর বার্তা পক্ষ থেকে, সঙ্গে আছি সিরাজুম মুনিরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার ১ মাস ৩ দিনের মধ্যে তৃতীয়বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় তার এই ভাষণ একযোগে প্রচার করে বাংলাদেশ টেলিভিশন, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র সহ গণমাধ্যমগুলো। কি বললেন তিনি ভাষণে? ১ মাসের দেশ পরিচালনায় তার অভিজ্ঞতাই বা কেমন? এই ভাষণ দেশের নানা সংকট মোকাবেলায় কতটুকু প্রভাব রাখবে? এসব নিয়ে কথা বলবো আজকের কি খবরের সঙ্গে রয়েছেন সকাল সন্ধ্যার প্রধান সম্পাদক গাজী নাসিরউদ্দিন আহমেদ। গাজী নাসিরউদ্দিন আহমেদ, কি খবরে আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমি শুরুতে জানতে চাইবো প্রধান উপদেষ্টার এই তৃতীয় ভাষণ, এবারের ভাষণ কেমন মনে হয়েছে আপনার কাছে, আর নতুন কোনো বার্তা কি পেলেন? এবারের ভাষণ গত ভাষণটির চেয়ে আরও বিস্তারিত, বড়, এটুকুই বলার আছে। আর কিছু জিনিস নিয়ে একটু এক ধরনের রূপরেখা, আউটলাইন যেটা বলেন, ওনার সরকার আসলে কি কি করবেন সেটা নিয়ে একটা জল্পনা কল্পনা ছিল। একটু আউটলাইন আমরা বলবো যে আমরা পেয়েছি, যে একটা দীর্ঘমেয়াদী একটি সংস্কারের জন্য তো উনি ৬টি কমিশনের ঘোষণা দিয়েছেন, এবং এইটার পাশাপাশি মানুষকে বলেছেন যে প্রত্যেক নাগরিক যেন তার জায়গা থেকে নিজেকে সংস্কার করেন, মানে নিজেকে বদলান। এটি আর কি আমি বলবো সব ধরনের সরকারের, মানে আমি ভাববো কিংবা আরেকজন নাগরিক ভাববেন, আরেকজন সাংবাদিক ভাববেন, তাদের সবটা ইচ্ছা কিংবা তাদের আকাঙ্ক্ষা, সেটা পুরোপুরি প্রত্যেকটা সরকারের একটি দর্শন থাকে, তারা নিজেদের মতো করে চলে। ইউনূস সরকারের আমরা যদি বলি, ইন্টারিম গভর্নমেন্ট, এই যে ইউনূস সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকার রয়েছে, তাদেরও কাজ করার, তাদের অপারেশনটা একভাবে করছে, তাদের উপরে আবার মানুষের প্রত্যাশা একরকম, আবার রাজনৈতিক দলগুলির প্রত্যাশা আরেক রকম। তো এই দুইটাকে আসলে যোগ করে আমার মনে হয়েছে উনি যে পলিটিক্যাল পার্টিস যারা আছে তাদেরকেও একরকম করে বোঝানোর চেষ্টা করেছেন, আবার জনগণকেও এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, এটুকুই বলবো। আমরা এবারে ভাষণে দেখলাম যে সংস্কারের বিষয়ে বেশ গুরুত্ব আরোপ করেছেন ডক্টর ইউনূস। তিনি রাষ্ট্র সংস্কারের পাশাপাশি দেশের মানুষকে নিজ নিজ ক্ষেত্রে সংস্কারের আহ্বান জানিয়েছেন। এই আহ্বানে সাড়া দিয়ে আসলে দেশের সব স্তরে সংস্কারের ঢেউ লাগবে বলে কি আপনি মনে করেন? সব স্তরে সংস্কারের ঢেউ, মানে এই ধরনের সংস্কার কিংবা এই ধরনের কথা তো আসলে আমরা সারা জীবনই শুনছি। তো সেইটার এখন হচ্ছে কি, সময় যখন বদলায়, যুগ বদলায়, নতুন নতুন পরিস্থিতি তৈরি হয়, যখন নতুন নতুন চাহিদা তৈরি হয়, সমাজ আসলে এমনিতে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যায় আর কি। তো আমাদের বাংলাদেশের এটা নিঃসন্দেহে আমরা বলবো যে হচ্ছে বাংলাদেশের রাজনীতি দুর্বৃত্তায়িত রাজনীতি, এবং অন্যান্য যে সমস্যাগুলি রয়েছে সেটা এই দুর্বৃত্তায়িত রাজনীতির উপজাত হিসেবে আছে। ঠিক আছে, এখন আমাদের সমাজ কিন্তু আমরা বলবো যে কি অর্থনৈতিকভাবে, অন্য নানানভাবে সমাজের কিন্তু অগ্রগতি কেউ থামাতে পারে না, সেটা কম বা বেশি। এখন এটা অস্বীকার করার উপায় নেই, বাংলাদেশের এই ৫৩ বছরের যাতে তার যে অর্থনৈতিক সমৃদ্ধি, সেটা খুব খারাপ বলা যাবে না, কিন্তু এবং সামাজিকভাবে সামাজিক অগ্রগতিটা আসলে অর্থনীতির অগ্রগতি যে মানদণ্ডে আমরা বিচার করি, সমাজের অগ্রগতিটা ঠিক এরকম কোনো ইয়ারিস্টিক দিয়ে আসলে মাপা যায় না। হ্যাঁ, তো আমরা উদার, গণতান্ত্রিক, এরকম একটা ন্যায়ভিত্তিক সমাজের স্বপ্ন, যারা ৭১ সালে যুদ্ধ করেছিল, বাংলাদেশ তৈরি করেছিল, তাদের মানে ডিক্লারেশন অফ ওয়ার যেটা আছে, সেখানে এই কথাগুলি ছিল, সাম্য, মানবিক মর্যাদা, এই ব্যাপারগুলির কথা ছিল। কিন্তু এখন আমরা দেখছি যে হচ্ছে এই যে সমালোচনাগুলি আসছে, যে আমাদের সংবিধান
যে আমরা ৭২ সালে যে সংবিধান করেছিলাম, লোকে বলছে, সমালোচকরা বলছে যে তাতে হচ্ছে যুদ্ধের যে ঘোষণাপত্র ছিল তার আকাঙ্ক্ষার সঙ্গে এই যে সংবিধানের একটা মিল নেই। তো এইটা আবার গুরুত্বপূর্ণ বিষয় যে হচ্ছে আপনার স্বাধীনতার যুদ্ধের ঘোষণাপত্রের সঙ্গে সংবিধানের মিল থাকতেই হবে, এটা ম্যান্ডেটরি কিনা এটা নিয়ে তর্ক রয়েছে। যদি আমরা বলি ধরেন হচ্ছে আমেরিকার যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা ১৭৭৬ সালে যেই সেই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সে যেই কথাগুলি ছিল, এর ১০ বছর পর যখন দেখব আমরা আমেরিকার যুক্তরাষ্ট্রের যখন সংবিধান রচনা করা হচ্ছে, ওদের দেশেও কিন্তু এই তর্কটা রয়েছে যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সের সঙ্গে যে কনস্টিটিউশন যেটা তৈরি হলো ১০ বছর পর ১৭৮৭-তে, তার মধ্যে আকাঙ্ক্ষার দূরত্ব রয়েছে। এরপর দেখবেন হচ্ছে আমেরিকার সংবিধানে বিল অফ রাইটস যেগুলি বলি আমরা, প্রথম 10টা সংশোধনী। এখন আমাদের দেশেও আমরা স্বাধীনতার ধরেন ৭২-এ তো আমাদের সংবিধান, ৭১-এ আমরা যুদ্ধ করেছি, ৭২-এ যে সংবিধান রচনা করা হলো, এরপরে আমরা সংশোধনী যেগুলি দেখি, এই সংশোধনীগুলির মাধ্যমে কিন্তু সংবিধানের যে আমাদের মূল কাঠামোটা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে বিল অফ রাইটসের মতো যেগুলি মানে প্রয়োজনীয় এবং হচ্ছে যেটা মানুষের অধিকারের যে ফান্ডামেন্টাল রাইটসের যে ইস্যুগুলি ছিল, সেই ধরনের জিনিসগুলি কিন্তু সন্নিবেশিত হয়নি। তাহলে আজকে যে আমরা বলছি যে হচ্ছে আমাদের সংবিধান নিয়ে কথা বলছি, এটা রিরাইট করতে হবে কিংবা বাতিল করতে হবে, আমার মনে হয় যে এই সময়টা এবং এই জিনিসগুলি আরও রিভিজিট করা উচিত বলে আমি মনে করি। এখন দেখবেন আজকে যে আমাদের প্রধান উপদেষ্টা, উনি আসলে প্রধানমন্ত্রী, অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আর কি। তো উনার এই পদের নাম কেন প্রধান উপদেষ্টাই বা দেয়া হয়েছে সেটা আমরা জানি না। সেটা আসলে যারা এটা করেছেন তাদের পক্ষ থেকে এটা ব্যাখ্যাও দেওয়া হয়নি। তো এখন অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী, সরকার প্রধান, উনি যে সমাজে আমাদের নাগরিক সমাজে যে আলোচনাগুলি হচ্ছে সংস্কারের বিষয় নিয়ে, যে দেশ সংস্কার করতে হবে, রাষ্ট্র সংস্কার করতে হবে, সেগুলিকে আমরা দেখলাম যে অ্যাড্রেস করেছেন। অনেকে খুব বৈপ্লবিক কথাবার্তা বলছেন, উনি ওইদিকে না গিয়ে, আমি আগেই বললাম যে ছাত্র জনতা কিংবা নাগরিক সমাজে যে আলোচনাটা রয়েছে আর রাজনৈতিক পার্টিগুলির যে চাপ রয়েছে দ্রুত নির্বাচন করার, দুইটার মধ্যে দুইটাকে মিলিয়ে এক ধরনের জিনিস উনি করার চেষ্টা করেছেন। 6টা কমিশন আমরা বলবো, 6টা কমিশনের মধ্যে 6টা কমিশনে উনি নাম ঘোষণা করেছেন। যেমন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, উনি আপনারা জানেন যে হচ্ছে নির্বাচন নিয়েই কাজ করেন, নির্বাচনে এইসব বিষয় নিয়ে কাজ করেন। ইন্টারেস্টিং হচ্ছে এই বাকি যে সংস্কার যেই কমিশনগুলি করা হয়েছে, সেইগুলিকে উনি কিন্তু এখানে বলছেন এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি। এইগুলিকে উনি বলছেন যে নির্বাচন ব্যবস্থাকে ঠিক করবার জন্য এইগুলি প্রয়োজন রয়েছে। ঠিক আছে, আমি যে ওই কথাটা বললাম যে হচ্ছে জন আকাঙ্ক্ষা কিংবা হচ্ছে নাগরিক সমাজের মধ্যে যে আলোচনাটা আছে, সেটির সঙ্গে রাজনৈতিক দলগুলির যে তাগাদা রয়েছে, সেই দুটাকে উনি একটা সিঙ্ক্রোনাইজ করে এই জিনিসটা, এই কমিশনগুলির কথা বলেছেন। এইখানে আমি শুধুমাত্র সবাইকেই খুব পরিচিত যারা যেসব বিষয়ে কাজ করেন তাদের, ইফতেখারুজ্জামান দুর্নীতি দমন, জনপ্রশাসন সংস্কারে আব্দুল মুঈদ চৌধুরী, আপনারা জানেন উনি হচ্ছে সরকারি কর্মকর্তা ছিলেন, সিএসপি অফিসার। শাহদিন মালিক সংবিধান নিয়ে লেখালেখি করেন, উনি লয়ার। শাহ আবু নঈম মমিনুর রহমান বিচারপতি, ওনাকে বিচার বিভাগ সংস্কারের দায়িত্ব দিয়েছেন। এইখানে আমি যেই ব্যক্তিকে
আমার পরিচিত মনে হচ্ছে না। তিনি হচ্ছে পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান, যার নাম প্রস্তাব করেছেন সরফরাজ চৌধুরী। শাহ আবু নাঈম মমিনুর রহমান, আপনি জানেন হচ্ছে উনি অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ছিলেন এবং হচ্ছে উনাকে ২ বার যখন ডিঙিয়ে যখন প্রধান বিচারপতি করা হলো, এবিএম খায়রুল হক এবং তারপরে মোজাম্মেল হোসেন, হ্যাঁ সম্ভবত এই দুজনকে, উনারা তার জুনিয়র ছিলেন। তারপর উনি পদত্যাগ করেছিলেন। উনার ভাই আপনার বিএনপির নেতা ছিলেন গাজীপুরের, ব্রিগেডিয়ার হান্নান শাহ। তারপরে ইফতেখারুজ্জামান টিআইবির বাংলাদেশ চ্যাপ্টারের প্রধান। এই তো সব নামই পরিচিত এবং স্ব ক্ষেত্রে তারা কাজ করেন। তো এখানে তাদের জন্য হচ্ছে এই কমিশনগুলি ৩ মাস সুপারিশ প্রণয়ন করবেন ৩ মাস ধরে। তারপরে হচ্ছে তারা যারা পলিটিক্যাল পার্টিজ এবং অন্যান্য নাগরিকদের সঙ্গে এগুলো নিয়ে আলোচনা করবেন। তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে সংস্কার কার্যক্রম, সংস্কারের এই প্রক্রিয়াটা যদি অক্টোবর থেকে শুরু হয় ৩ মাস, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরপরে এটা ফাইনালাইজ করা সব মিলে টিলে তখন হয়তো আমরা একটা নির্বাচনের রোড ম্যাপ পাব। মানে কখন নির্বাচিত সরকার, একটি গণতান্ত্রিক সরকার কখন আসবে। আপাতত আমরা এই ধারণাটুকু পেয়েছি। আর যেটা হয়েছে, আমরা এটা আশা করেছিলাম যে দেশে যে এরকম এক ধরনের পাবলিক ডিসঅর্ডার, সেটার বিষয়ে উনি আরও একটু কড়া কথা বলবেন বলে মানুষ আশা করেছিল। তো উনি কথা বলেছেন, কিন্তু এটা হয়তো ওনার স্টাইল, উনি ওইভাবেই বলেন হয়তো, এখন বলতে পারি এরকম। তো ১ মাস ৩ দিন দেশ পরিচালনা করলো অন্তর্বর্তীকালীন সরকার। এখন আমি যদি আপনার কাছে সরকারের এই সময়ের কর্মকাণ্ডের মূল্যায়ন জানতে চাই, তাহলে কিভাবে তা করবেন? এটা ভীষণ একটা সংকটময় পরিস্থিতিতে, আপনারা জানেন যে বিগত সরকারের পতনের পর, একটা রক্তক্ষয়ী আন্দোলনে পতনের পর এই ইন্টারিম সরকার দায়িত্ব নেন। এই সরকার তখন আসলে হচ্ছে যে ক্যাওস, যেটা পাবলিক ডিসঅর্ডার আমরা যেটা বলি হচ্ছে, সেইটাতে হচ্ছে এটা এমন পর্যায়ে চলে গিয়েছিল, মানুষ হচ্ছে রাতে ঘুমোতে পারতো না। ওই যে ডাকাত, এইসব বিষয়ে, ইভেন কি আমি যেই জায়গায় থাকি সেইখানেও ওই ধরনের ঘটনা আমরা দেখেছি। তো তা থেকে পরিস্থিতি একটু উন্নত হয়েছে ওটা বলতেই হবে। তবে পাবলিক অর্ডার পুরোপুরি রেস্টোর করার কাজটা এখনও শেষ হয় না, এটা বলতেই হবে। তো আমাদের প্রত্যাশা ছিল হচ্ছে এই ১ মাস সময়ের মধ্যে এই পাবলিক অর্ডারটা রেস্টোর করা। সেটা এখনও পুরোপুরি হয় নাই। আমার মনে হয় এই বিষয়টা দিকে আরেকটু জোর দেওয়া উচিত। প্রথমেই হচ্ছে পাবলিক অর্ডারটা রেস্টোর করতে পারলে জনগণের আস্থা যেটা, সেটা আমাদের অর্থনীতির জন্য ভীষণ দরকারি। সেটা দেখলাম আমাদের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী, আমি বারবার প্রধানমন্ত্রী বলছি, এটা ইচ্ছা করেই বলছি, সরকার প্রধান, উনি এই বিষয়ে বলেছেন অর্থনীতির ক্ষতি যে আমরা হচ্ছে যে সমস্ত নানান জায়গায় আন্দোলন সংগ্রাম হচ্ছে। তবে উনি অনেক কোমল কণ্ঠে বলেছেন। আমি আগেই বলেছি আরও কঠোর কণ্ঠে বলা উচিত ছিল। এইটা ওভারনাইট তো আসলে কোনো কিছু চেঞ্জ হবে না। তবে এই চেঞ্জের প্রক্রিয়াটা শুরু করতে হবে। একটি সুষ্ঠু, অবাধ নির্বাচনের ব্যবস্থা, শুধু নির্বাচনের না, এই ব্যবস্থাটা টেকসই, এটা সাস্টেইন করে, এরকম একটি নির্বাচনী ব্যবস্থা ওনাকে আসলে ওনার প্রধান কাজ হওয়া উচিত। সেটা যে যেই শক্তিশালী রোবাস্ট ইলেকশন সিস্টেম থাকলে, নির্বাচন ব্যবস্থা থাকলে যেটা হয় যে সরকার ক্ষমতা হস্তান্তরের পরেই এটি আমাদের প্রত্যাশা থাকবে এরকম ব্যবস্থা যেন হয়, যে হচ্ছে আরেকটি মাঝখান থেকে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার আসবে কি আসবে না, সেই তর্কগুলির চেয়ে নির্বাচন কমিশনটাই তখন আসলে সরকারের মতো দায়িত্ব পালন করতে পারে। সরকারের সর্বময় ক্ষমতাটা, ওই ক্ষমতা একমাত্র যুদ্ধ ঘোষণা ছাড়া বাকি কাজগুলি যেন ওই নির্বাচন কমিশনের আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করে করতে পারে।
এই রকম একটা রোবাস্ট শক্তিশালী একটা ব্যবস্থা আসলে ওনার করে যেতে হবে, যাতে হচ্ছে তাতে কিন্তু গণতন্ত্রের অর্ধেক কাজ হয়ে যায় যদি আমরা এই একটা জোরদার নির্বাচনী ব্যবস্থা যদি একটা টেকসই যেটা হয় সেটা যদি আমরা রাখতে পারি। আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটা এই জন্য বলছি, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আমরা দেখেছি কিন্তু এইটি টেকসই হয়নি। বাংলাদেশে দেখবেন হচ্ছে 2007-এর আবির্ভাব হয়েছিল, হ্যাঁ, এই যে এর আগে তারপরে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলি সেগুলি অনেকাংশেই ভালো ছিল, কিন্তু পুরোপুরি সব নির্বাচনের ত্রুটিমুক্ত ছিল না। তো সেজন্য নির্বাচন কমিশনটাকে নির্বাচনী ব্যবস্থাটাকে সেই শক্তিশালী করা উচিত। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরও ধন্যবাদ। দেশ বিদেশের নানা খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পড়ুন সকালসন্ধ্যা.com। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমাদের চ্যানেলেও আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট। দেখুন সেগুলো, থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে।